বিয়ে নয়, ভুল করেছি, অ্যান্ড আই রিগ্রেট ইট। তাই আমি আফসোস করছি এখন। ইম্মা তার মুখের দিকে তাকিয়ে রয়। নীরবতার এক দীর্ঘ বিরতি এলো। তারপর সে গলার জমাট কান্না গিলতে গিলতে বলে, আমার পরিবার থাকলে আমি তোমার থেকে আর এমন একটি কথাও শুনতাম না, কিন্তু এখন আর কিছুই বলো না, নয়তো আমি তোমার ঘর ছেড়ে চলে যাব। প্রতি উত্তরে সালার টেবিল থেকে ফোন উঠিয়ে ফোরকানকে কল করে। তোমার ড্রাইভার ঘুমিয়ে পড়েছে? না, অপর পাশ থেকে ফুরকান বলে। তোমার প্রয়োজন? হ্যাঁ। আচ্ছা, আমি তাকে বলছি। সালার কল কেটে দিল। ড্রাইভার তোমাকে নামিয়ে দিয়ে আসবে, তুমি প্যাকিং করে নিয়ে যেতে পারো, কিন্তু আমাকে কখনো এই ধমকি দিও না। তুমি ঘর ছেড়ে চলে যাবে। আমার ঘরে বসে যা করছো তুমি, তার চেয়ে ভালো তুমি এখান থেকে চলে যাও। বলেই সে উঠে বেডরুমে চলে যায়। ইমামা মূর্তির মতো সেখানেই বসে রয়। সে তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করেনি, কিন্তু ইমামা এমনটাই অনুভব করছে। কয়েক মিনিট সে ওখানেই বসে রয়। তারপর হুট করে উঠে অ্যাপার্টমেন্ট থেকে বাইরে চলে এলো। লিফটে চড়ে ওনার আঁচলে চোখ ও মুখ মোছার চেষ্টা করে। সে এখন ভেজা চোখ মুছে ড্রাইভারের প্রশ্ন থেকে বাঁচতে চাচ্ছে। আমাকে সাইদা আম্মার ওখানে নিয়ে যাও। ইমামা নিচে যেতে যেতে ড্রাইভার গাড়ি বের করে ফেলেছে। সে গাড়ির পেছনের সিটে বসতে বসতে ড্রাইভারকে বলে। রাতের 11:15টায় গাড়ির পেছনের সিটে বসে সে পুরো রাস্তা জুড়ে অশ্রু বিসর্জন করে। জীবনে কখনো এমন অপমান বোধ করেনি সে। আর এখন আবারও বাবা মায়ের কথা প্রচণ্ড মনে পড়তে লাগলো। সাইদা আম্মা ঘুম থেকে উঠে দরজা খুললেন। ইমামাকে দেখেই তিনি প্রচণ্ড চিন্তায় পড়ে যান, কিন্তু তার চেয়ে বেশি চিন্তিত হলেন ভেতরে গিয়ে ইমামার হাউমাউ কান্না দেখে সালার ঘর থেকে বের করে দিয়েছে। সাইদা আম্মা শুনে চেতনাশূন্য হয়ে গেলেন। এর কারণ কি? এর কারণ তো সে সাইদা আম্মাকে কাউকেই বলতে পারবে না। ভাইজানকে কল দাও, আমি ওনার সাথে কথা বলছি। এভাবে কিভাবে ঘর থেকে বের করে দিতে পারে? সাইদা আম্মার রাগ হতে লাগে। ওনার পিড়েপিড়ি সত্ত্বেও সে এত রাতে ডক্টর সিপ্তি আলীকে কল করে না। এই বিপদ তার। সে তার জন্য সবার ঘুম নষ্ট করতে চাচ্ছে না। সে নিজেও গত রাতে ঘুমায়নি। আর এখন এভাবে কাঁদতে কাঁদতে তার মাথা ব্যথায় চিনচিন করছে। আজও এমনই হলো। অবশেষে ফজরের পর সে ঘুমানোর জন্য শুয়ে পড়ে। বহু কষ্টে ঘুম এলো। পুনরায় যখন তার চোখ খুলে তখন ঠিক দুপুর। চোখ খুলতেই এই সব কিছু তার কাছে ভয়ঙ্কর স্বপ্নের মতো মনে হলো। সালার কোনো কল করেছে? সে সাইদা আমার রুমে এসে জিজ্ঞেস করে, না, তুমি গোসল করে আসো, আমি খাবার রেডি করছি, তারপর ভাই সাহেবের কাছে যাব। সাইদা আম্মা বলেই রুম থেকে বেরিয়ে যান। জানানি ইমামার কেন যেন মনে হচ্ছে সালার এখন হয়তো আফসোস করছে। হয়তো সে চলে আসার পর তার উপলব্ধি হয়েছে সে বাড়াবাড়ি করে ফেলেছে। রাগ থামার জন্য 12 ঘন্টাই যথেষ্ট। যদি সে এসব রাগের বশে করে থাকে তাহলে, আর জেদের বশে করে থাকলে। বিষণ্ণ মনে সে গোসল করল। গোসল করে সাইদা আমার বাড়িতে তার পুরনো কাপড় থেকে একজোড়া কাপড় বের করে পরে নিল। গত কয়েক মাস ধরে সে এত মূল্যবান কাপড় পরে অভ্যস্ত হয়ে গিয়েছে যে নিজের গায়ে এই কাপড়টি দেখে এখন তার নিজেরই অদ্ভুত লাগছে। এদিকে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে তার, কিন্তু 2 লোকমা খেতেই তার ক্ষুধা মরে যায়। সাইদা আম্মা জোর করে তাকে খাওয়ালেন। তারা খাওয়া শেষ করেই ডক্টর সিপ্তি আলীর ওখানে যেতে চাচ্ছেন, কিন্তু ইমামা ডক্টর সিপ্তি আলীর অফিসের ফোনে এসব কথা বলে ওনাকে দুশ্চিন্তায় ফেলতে চাচ্ছে না। সালার সপ্তাহে 2 দিন রাতে ডক্টর সিপ্তি আলীর ওখানে যায়, আর আজকেও তার যাওয়ার তারিখ। ইমামা চাচ্ছে ওনাকে যা কিছু বলার এবার সালারই বলবে। শুধু শুধু সে বলে লজ্জায় পড়তে চাচ্ছে না, কিন্তু সাইদা আম্মা এতে সম্মতি দিলেন না। তিনি জোরাজুরি করে ইমামাকে নিয়ে ডক্টর সিপ্তি আলীর বাসায় চলে যান। কুলসুম আন্টি সব কিছু শুনে সাইদা আম্মার মতো অনুভূতি শূন্য হয়ে গেলেন।
ডক্টর সাহেব এখনও অফিস থেকে ফেরেননি। কিন্তু বেটা, ঝগড়া হয়েছে কী নিয়ে? ইমামার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। সাইদা আম্মা ও কুলসুম আন্টি বহুবার জিজ্ঞেস করেও কিছু বের করতে পারলেন না। ইমামার মনে হলো তার নিয়ত স্বচ্ছ হওয়া সত্ত্বেও এই প্রশ্নের উত্তর না দেওয়ায় তাকে অপরাধী করে তুলছে। সে যদি সাইদা আম্মা ও কুলসুম আন্টিকে বলে দেয় যে সে তার এক পুরনো বন্ধুর সাথে লাঞ্চ করেছিল কিংবা কোনো পুরনো ক্লাসমেটের সঙ্গে ছিল, তাহলে এই কোনোটিকেই তারা ভালো চোখে দেখবেন না। এসব কিছু সে ডক্টর সাহেবকেও বলতে পারবে না। অবশেষে ডক্টর সাহেব বাসায় ফিরে ইমামাকে এভাবে দেখেই চিন্তিত হয়ে পড়েন। আমার চরিত্র নিয়ে তার সন্দেহ। ডক্টর সাহেবের বারবার প্রশ্ন করায় মাথা নিচু করে সে এতটুকুই বলে। উনি যেন একটা ধাক্কা খেলেন। সাইদা আম্মা এবং কুলসুম আন্টিও কিছু বলতে পারেন না। তারপর ডক্টর সাহেব আর তার কোনো প্রশ্ন করলেন না। সে রাতে এলে তার সাথে আমি কথা বলবো, চিন্তার কিছু নেই, ঠিক হয়ে যাবে। তিনি ইমামাকে সান্ত্বনা দিলেন। আমি তার সাথে থাকতে চাই না, প্রয়োজনে চাকরি নেব, তবু আমি এখন তার ঘরে যাব না। ডক্টর সিপ্তি আলী তার কথায় কিছু বললেন না। তিনি যেন এখনও হতভম্ব হয়ে আছেন। সালার সিকান্দার সম্পর্কে ওনার ধারণা যেন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করলেন এসব হয়তো ভুল বোঝাবুঝির কারণে হয়েছে, আর নয়তো সালার এই মেয়েকে মাঝরাতে এমন অপবাদ দিয়ে এভাবে খালি হাতে বের করে দিত না, যে মেয়েটিকে তিনি নিজের মেয়ে বলে পরিচয় দেন। আজ রাতে ফোরকান একা এলো, সালার এলো না। আলোচনার পর ডক্টর সাহেব ফোরকানকে ডেকে নিলেন। সালারের ব্যাপারে জিজ্ঞেস করতেই সে নিশ্চিন্তভাবে বলে সে একটু ব্যস্ত, তাই আসতে পারেনি। সে কি আপনাকে বলেছে যে ইমামাকে সে ঘর থেকে বের করে দিয়েছে? ফোরকান কয়েক মুহূর্ত কিছু বলতে পারে না। ইমামাকে? সে অবিশ্বাস্যভাবে বলে। আপনার ড্রাইভারের মাধ্যমেই সাইদা আম্মার ওখানে পাঠিয়ে দিয়েছিল। ফোরকানের এখন গত রাতে সালারের কলের কথা মনে পড়ে। আমার বিশ্বাস হচ্ছে না। কিভাবে? ফোরকানের মাথা সত্যিই ঘুরে গিয়েছে। সালার ইমামার জন্য যেভাবে জান হাতে নিয়ে ঘুরে, অন্তত তার জন্য একথা মানা অসম্ভব যে সে তাকে ঘর থেকে বের করে দেবে, আর সেটাও এভাবে মাঝরাতে। গতকাল জিমে সালারকে তার অনেক চুপচাপ মনে হয়েছিল, আর আজ জিমে আসেইনি। কিন্তু তার জল্পনা কল্পনাতেও ছিল না ওই নীরবতার কোনো সম্পর্ক ইমামার সাথে হতে পারে। আমি তাকে এখনই ফোন করছি। আমার তো কিছুই বুঝে আসছে না। ফোরকান দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সালারকে কল করে। সালারের ফোন অফ। সে পুনরায় তার বাসার নম্বরে চেষ্টা করে, কিন্তু কেউ ফোন তুলল না। সে খানিক অস্থির হয়ে ডাক্তার সাহেবের দিকে তাকায়। ফোন রিসিভ করছে না, সেল ফোন বন্ধ। আমি বাসায় গিয়ে তার সাথে কথা বলছি। ইমামাকে আপনি আমার সাথে পাঠিয়ে দিন। ফুরকান সত্যি চিন্তিত হয়ে পড়েছে। না, ইমামা আপনার সাথে যাবে না। সে বের করে দিয়েছে, ক্ষমা চেয়ে সেই এসে নিয়ে যাবে। ডক্টর সাহেব প্রচণ্ড আকণ্ঠ গলায় বললেন। আপনি গিয়ে তাকে আমার সংবাদ পৌঁছে দিন। ফুরকান ইতিপূর্বে ডক্টর সিপ্তি আলীকে কখনো এতটা গম্ভীর হতে দেখেননি। সালার একাধিকবার কলিং বেলের শব্দ উপেক্ষা করার চেষ্টা করে, কিন্তু তারপর সে বুঝতে পারল ফুরকান দেখা না করে যাবে না। আর সে কেন এত জোর দিয়ে দেখা করতে চাচ্ছে সেটাও সে জানে। সে গিয়ে দরজা খোলে, তারপর দরজা খোলা রেখেই ভেতরে চলে এলো। তুমি ইমামাকে ঘর থেকে বের করে দিয়েছ? ফুরকান দরজা বন্ধ করে তার পেছন পেছন ভেতরে আসতে আসতে বলে, আমি বের করিনি, সে নিজেই ঘর ছেড়ে চলে গিয়েছে। সালার পেছনে না তাকিয়ে স্টাডি রুমে যেতে যেতে বলে, আমার সাথে মিথ্যে বলো না। তুমি নিজেই আমাকে ড্রাইভার পাঠানোর জন্য বলেছিলে। ফুরকানও তার পেছন পেছন স্টাডি রুমে চলে এলো। হ্যাঁ, বলেছিলাম, কারণ সে আমাকে ঘর ছেড়ে দেওয়ার ধমকি দিয়েছিল, তাই আমি বলেছি। ঠিক আছে,
তুমি কাল যেতে চাও তো আজই চলে যাও, কিন্তু আমি তাকে বের করিনি। সালার তার মুখের দিকে তাকিয়ে প্রতিক্রিয়াহীন চেহারায় বলে, স্ত্রীরা ঘর ছেড়ে যাওয়ার হুমকি দেয়, তার মানে এই নয় যে তাদেরকে এভাবে ঘর থেকে বের করে দিবে। ফুরকান বিছানায় বসতে বসতে বলে, দেয় হয়তো, কিন্তু আমার সাথে এমনটা করার সাহস পায় না। সে ফুরকানের কথা খণ্ডন করে বলে, তুমি জানো এ নিয়ে ডক্টর সাহেব কতটা দুশ্চিন্তা করছেন? এটা আমার আর তার সমস্যা। ডক্টর সাহেবকে মাঝখানে কেন নিয়ে আসছে? সালার উত্তেজিত গলায় বলে। ইমামা না চাইলে ডক্টর সাহেবও জানতে পারতেন না। তার যদি ঘর ছেড়ে চলে যাওয়ার মতো এতটা সাহস থেকে থাকে, তাহলে মুখ বন্ধ রাখার মতো ধৈর্য শক্তি থাকার কথা। তোমার কি হয়েছে? কিছু না। কি নিয়ে ঝগড়া হয়েছে তোমাদের? ব্যাস, হয়েছে একটা বিষয়। সালার অন্তত কারণ বলার ইচ্ছা পোষণ করছে না। ফুরকান আধ ঘন্টা প্রশ্নোত্তর পর্ব এবং বিতর্ক সত্ত্বেও তার কাছ থেকে ঝগড়ার কারণ খুঁজে পেল না। তারপর যেন আত্মসমর্পণ করতে করতে, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এখন তুমি তাকে গিয়ে নিয়ে আসো। এটা আমি করব না, আমি তাকে বের করিনি, তাই নিয়েও আসতে পারবো না। সে নিজে আসতে চাইলে আসুক। সালার ধার্তহীনভাবে বলে, আর ডক্টর সাহেব এসব হতে দেবেন না। সে নিজের ইচ্ছায় গিয়েছে নাকি তুমি বের করে দিয়েছ, এসব তিনি শুনবেন না। ডক্টর সাহেবের পয়গাম এটাই যে তুমি গিয়ে মাফ চেয়ে তাকে নিয়ে আসো। সালার চুপ রইল। আমার সাথে চলো, এখনই তাকে নিয়ে আসবো। আমি যাব না। ডক্টর সাহেবের সাথে আমি নিজেই কথা বলে নেব। এখনই কথা বলো। আমি এখন কথা বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে ওখানে কিছুদিন থাকুক, এটা তার জন্য ভালো হবে। ফুরকান পরবর্তী 2 ঘন্টা ওখানে বসে বসে তাকে বোঝাতে লাগে, কিন্তু সে তার অস্বীকারকে স্বীকারে পরিণত করতে পারে না। অবশেষে ফুরকান প্রচণ্ড অসন্তুষ্ট হয়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যায়। ফুরকানের অসন্তুষ্টি সালারের দুশ্চিন্তায় নতুন শখ যুক্তি ঘটালো। ফুরকানকে সে ভুল কিছুই বলেনি। সত্যি ইমামাকে ঘর থেকে বের করে দেওয়ার কোনো ইচ্ছাই তার ছিল না, আর না আছে। ইমামা তাকে হুমকি দেওয়ার চেষ্টা করেছিল। সালারের কল্পনাতেও ছিল না ইমামা সত্যি উঠে চলে যাবে। আর এভাবে চলে যাওয়া সালারের কোঠে সংযুক্তি ঘটেছে। বিয়ের পর এই প্রথম সে জেদ করেছে। এই জেদ ঠিক ছিল নাকি ভুল, একজন পুরুষ হিসেবে এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে অনেক হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত, কিন্তু এখনই হার মানতে প্রস্তুত নয়। ডক্টর সিফতি আলী 4 দিন ধরে তার অপেক্ষা করছেন, কিন্তু সে গেল না। আর না কোনো ফোন করল। উনি নিজে তাকে ফোন করলে এটা লজ্জাকর দেখায়। তবে উনি প্রত্যাশা করেছিলেন সালার তাকে অন্তত এতটুকু সম্মান অবশ্যই করবে যে তার পয়গাম পেয়ে নিশ্চয়ই সে আসবে। কিন্তু তার পরিপূর্ণ নীরবতা যেন ওনাকে মানসিক বিপর্যয়ে ফেলে দিল। সেদিন থেকে ইমামা ওনার বাসাতেই থাকছে। উনি এটাই ভালো মনে করলেন যে এই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ইমামা এখানেই থাকবে। এদিকে ফুরকান ডক্টর সিফতি আলী ও সালার অ্যাপার্টমেন্টের মাঝখানে পড়ে একদম হতবুদ্ধি হয়ে পড়েছে। সে প্রতিদিন ডক্টর সাহেবের কাছে আসে। এটা যেন সালারের পক্ষ থেকে তার লজ্জা প্রকাশের একটি চেষ্টা। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি মানসিক বিপর্যয় ঘটেছে ইমামার। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার প্রতি সালার এমন ব্যবহার করতে পারে। বাসায় সে ডক্টর সাহেব ও কুলসুম আন্টির দুশ্চিন্তা দেখে নিজেকে আরও বেশি অপরাধী অনুভব করছে। এই মানসিক টানাপোড়েনে সে জ্বরে ভুগতে লাগে। 4র্থ দিন ডক্টর সাহেব সালারকে কল করলেন। তখন সে অফিসে। ডক্টর সাহেবের নম্বর দেখে সে কিছুক্ষণ নড়তে পারে না। এটা এমন এক কল যা থেকে সে মুক্তি পেতে চাচ্ছে, আবার যেটা উপেক্ষা করার সাহস তার নেই। সালাম কালামের পর ডক্টর সাহেব কোনো ভূমিকা ছাড়াই তাকে বললেন, আপনি যদি সন্ধ্যায় আমার এদিকে আসতে পারেন তাহলে ঠিক আছে, আর নয়তো আমি চলে যাব। বিষয়টি যদি সমাধান করা যায় তাহলে করে নেব, আর নয়তো শেষ করে দেব। ওনার কথায় কোনো অস্পষ্টতা রইল না তার।
আমি চলে আসব।